আজকের ভিডিওটিতে মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও এই প্রশ্নটিকে নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমেতে আমরা তিনটে ভূমিরূপকে নির্বাচন করে নেব, যে তিনটে ভূমিরূপ মধ্যগতিতে সৃষ্টি হয়ে থাকে। তো এখানেতে আমি তিনটে ভূমিরূপ নির্বাচন করেছি। একটা হচ্ছে পলল শঙ্কু, একটা নদী চর বা নদী দ্বীপ, আর একটা হচ্ছে প্লাবন ভূমি। তো পলল শঙ্কু এই যে ভূমিরূপটি, এটি মধ্যগতির একদম শুরুতেই হয়ে থাকে এবং তারপরেতে নদী চর এবং নদী দ্বীপ, এই নদী চর বা নদী দ্বীপ এই ভূমিরূপটি তৈরি হয়। আর এখানে একটা বিষয় আমি একটু প্রথমেই বলে রাখবো যে বদ্বীপ এবং নদী দ্বীপ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। বদ্বীপ কিন্তু তৈরি হয় নদী মোহনাতে, মানে যখন নিম্নগতির একদম শেষ পর্যায়ে যখন নদী যখন কোনো সাগর বা মহাসাগরেতে যখন মিলিত হচ্ছে, অর্থাৎ মোহনা অঞ্চলেতে যখন নদীর গতিবেগ একদম ধীর হয়ে আসে, সেই সময় কিন্তু বদ্বীপ তৈরি হয়ে থাকে। আর নদী চর বা নদী দ্বীপ এটা কিন্তু মধ্যগতির একটা ভূমিরূপ, যেটা নদী গর্ভে তৈরি হয়ে থাকে, অর্থাৎ এটা কিন্তু মোহনায় তৈরি হয় না। এটা তোমরা সবাই মনে রাখবে যে নদী দ্বীপের সঙ্গে কিন্তু বদ্বীপকে গুলিয়ে ফেলবে না কোনো সময়। নদী দ্বীপ নদীর মধ্যপ্রবাহে, নদী গর্ভে, নদী বক্ষেতে তৈরি হওয়া একটা ভূমিরূপ। আর বদ্বীপ হচ্ছে নদী মোহনাতে, অর্থাৎ নিম্ন গতির একদম শেষে, যেখানেতে নদী কোনো সাগর বা মহাসাগরেতে মিলিত হচ্ছে, অর্থাৎ নদীর গতিবেগ মানে গতি প্রবাহ পথ যেখানে শেষ হচ্ছে, সেই মোহনাতে কিন্তু এই বদ্বীপ তৈরি হয়ে থাকে। আর একটা হচ্ছে প্লাবন ভূমি। এই প্লাবন ভূমি মধ্যগতিতেও তৈরি হয়ে থাকে, অর্থাৎ মধ্যগতি যখন আস্তে আস্তে শেষের পর্যায়ে চলে আসে এবং নিম্নগতির যখন শুরু হচ্ছে, সেই সময়তেই প্লাবন ভূমি তৈরি হয়। অর্থাৎ প্লাবন ভূমিকে তুমি মধ্যগতিতেও যেমন দেখতে পাবে, ঠিক তেমনই কিন্তু নিম্নগতিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ হচ্ছে এই প্লাবন ভূমি। তো এই তিনটে ভূমিরূপকে আমরা নির্বাচন করেছি এবং যেহেতু এখানে চিত্রের কথা বলা হয়েছে, সেই জন্য এই তিনটে ভূমিরূপের চিত্রও কিন্তু খুব সহজে বই থেকে আমরা পাবো। কারণ চিত্র না আঁকলে কিন্তু চিত্রের যে নাম্বারটা আছে সেটা কিন্তু তোমাকে দেওয়া হবে না। তাই যে প্রশ্নেতে চিত্র সহ বলবে ব্যাখ্যা করার কথা, সেখানে কিন্তু প্রশ্নের উত্তরেতে চিত্র কিন্তু দিতেই হবে। তো এবারেতে আমরা এই তিনটে ভূমিরূপ কিভাবে লিখলে, মানে এই তিনটে ভূমিরূপের ব্যাখ্যা কিভাবে লিখলে এই প্রশ্নটির মানে 5 নাম্বারের এই যে প্রশ্নটি যেটি মাধ্যমিকেতে আসে, এই প্রশ্নটিতে পুরো 5-এ 5 নাম্বারই আমরা তুলতে পারবো এবং কোনোভাবেই যাতে আমাদের এক্সামিনার যাতে কোনো নাম্বার কাটতে না পারে সেটি এবার দেখে নেব। তো সবার প্রথমেতে পলল শঙ্কু যে ভূমিরূপটি সেইটি নিয়ে আলোচনা করব। তো দেখো শুরুতেই কিন্তু পলল শঙ্কু কাকে বলে সেটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লিখবে, মানে প্রথম ফার্স্ট যে পয়েন্ট হবে সেই ফার্স্ট পয়েন্টটা হবে যে পলল শঙ্কু যে ভূমিরূপটা সেইটা, এবং সেই ভূমিরূপের ক্ষেত্রে কিন্তু তোমরা সবাই পলল শঙ্কু কাকে বলে সেটা পরিষ্কার করে লিখবে। অর্থাৎ পর্বত পাদদেশে ভূমির ঢাল কমে যাওয়ায় নদীর সাথে বয়ে আসা নুড়ি, পাথর, কাঁকর, বালি, পলি সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি করে তাকে পলল শঙ্কু বলছে। অর্থাৎ নদী যখন তার উচ্চ প্রবাহ শেষ করে মধ্য প্রবাহতে যখন প্রবেশ করে, ঠিক সেই সময়তে ঢালের যে বৈষম্য তৈরি হয়, অর্থাৎ ঢালটা যখন কমে আসে, তখন কিন্তু এই পর্বত পাদদেশেতে এই পলল শঙ্কু নামক এই ভূমিরূপটি কিন্তু তৈরি হয়ে থাকে। তারপরের যে পয়েন্টটা হবে, মানে এই পলল শঙ্কুর মধ্যে যে সাব পয়েন্ট, সেটা কিন্তু হবে এর উৎপত্তি, অর্থাৎ কিভাবে এই পলল শঙ্কু ভূমিরূপটি তৈরি হয় সেটি আমরা ছোট্ট করে লিখব। অর্থাৎ দেখো যে বলছে পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে প্রবেশের মুখে ঢাল কমে গেলে বা বোঝা অতিরিক্ত বৃদ্ধি পেলে বা বহন ক্ষমতা হ্রাস পেলে পর্বতের পাদদেশে নুড়ি, কাঁকর, বালি, পলি, কাদা আকার অনুসারে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার শঙ্কুর মতো ঢালু সমতল ভূমি পলল শঙ্কু গড়ে ওঠে। তো এটা গেল পলল শঙ্কুর উৎপত্তি। এরপরেতে আমি যেটা বলি যে 2 থেকে 3টে খুব ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য আছে ভূমিরূপের, সেই 2 থেকে 3টে বৈশিষ্ট্য দেবে। এবং দেখো এখানেতে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে পর্বতের পাদদেশের মধ্যগতির শুরুতে সৃষ্টি হয়। আর এই ভূমিরূপটা দেখে কিন্তু বোঝা যায় যে একটি নদী তার উচ্চ প্রবাহকে শেষ করে মধ্য প্রবাহেতে প্রবেশ করছে। আর এটি ত্রিকোণাকার বা হাত পাখার মতো দেখতে হয়, অর্থাৎ ত্রিকোণাকার হয়ে থাকে কিংবা ব্যাজনী, মানে যেটাকে আমরা মানে যদি নদী যখন বিভিন্ন শাখা পোশাখায় যখন এই পলল শঙ্কুর এই ভূমিরূপটার মধ্য দিয়ে যখন বয়ে চলে, তখন কিন্তু এই হাত পাখার মতো মানে মানে ব্যাজনী আকৃতির হয়ে থাকে। আর নুড়ি, কাঁকর, বালি, পলি, কাদা ইত্যাদি দিয়ে এটা তৈরি হয়।
আর উদাহরণ কিন্তু অবশ্যই দেবে। উদাহরণ হচ্ছে কি না, ঋষিকেশে গঙ্গা নদীর গতিপথে পলল শঙ্কু দেখতে পাওয়া যায়, মানে যে কোনো একটা উদাহরণ দিলেই কিন্তু হবে, কিন্তু উদাহরণটা কিন্তু তোমাদের থাকতে হবে উত্তরের মধ্যে। তো এইভাবে এই পলল শঙ্কু যে ভূমিরূপটা আছে, এই ভূমিরূপটার ব্যাখ্যা এরকম ভাবে তোমরা লিখবে, এবং এর সঙ্গে বইয়েতে তোমাদের যে পলল শঙ্কুর যে চিত্রটি আছে সেই চিত্রটি তোমরা এর সঙ্গে আঁকবে, এবং অবশ্যই চিত্র কিন্তু তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, কোনো পেন দিয়ে কিন্তু চিত্র আঁকবে না। এর পরেতে আমরা চলে যাব আমাদের পরের যে ভূমিরূপটি আছে, অর্থাৎ নদী চর বা নদীর দ্বীপ সেইটিতে। তো প্রথমেই সংজ্ঞাটা দেব, অর্থাৎ নদী বক্ষে নদীবাহিত পলি বালি কাদা সঞ্চিত হয়ে যে চর সৃষ্টি করে তাকে নদী চর বলে। আর এর উৎপত্তি কিভাবে হয় না, মধ্য গতিতে নদীর ঢাল কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা কমে যায়, ফলে নদীর বহন করে আনা পলি বালি কাঁকড় ইত্যাদি নদী গর্ভে সঞ্চিত হয়ে চরার সৃষ্টি করে। কালক্রমে সঞ্চয় আরো বাড়তে থাকলে বালুচর ক্রমশ দ্বীপে পরিণত হয়, একে নদী দ্বীপ বলে। আর দেখো, গুরুত্বপূর্ণ দুটো বৈশিষ্ট্য দিয়েছি আমি এখানেতে, তোমরাও কিন্তু লেখার সময় এটা দেবে। আর একটা বিষয় বলে রাখবো যে দেখো, বেশি কিছু লেখার দরকার নেই, একদম টু দা পয়েন্ট, যতটুকুনি গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে দিতে বলা হয়েছে ঠিক ততটুকুনি কিন্তু দেবে। বেশি জানলেও কিন্তু পরীক্ষার সময়তে লেখা যায় না, তার কারণটা হচ্ছে একটা প্রশ্ন ভালো করে তুমি লিখতে গেলে দেখা যাবে যে অন্য কোনো প্রশ্ন জানা সত্ত্বেও সময়ের অভাবে তুমি কিন্তু লিখতে পারছো না, ছেড়ে যাচ্ছে, বা সেটা উত্তর দিলেও সেটা কিন্তু ভালো করে দিতে পারছো না। তো সেই ক্ষেত্রে সময়টা কিন্তু, যেহেতু আমরা পরীক্ষার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সময়টার দিকে আমাদের খেয়াল রাখতে হবে, তাই একদম গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্যগুলো একদম টু দা পয়েন্টে কিন্তু দেবে। বেশি লেখার কিন্তু একদমই দরকার নেই, সুন্দর করে গুছিয়ে টু দা পয়েন্টেতে পয়েন্ট ওয়াইজ যদি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দাও তাহলে কিন্তু 5-এ 5 কিন্তু অবশ্যই দেবে। তো দেখো, দুটো বৈশিষ্ট্য রয়েছে যেটা দেবে তোমরা এর সঙ্গে। নদীর মধ্যগতিতে নদীবক্ষে সৃষ্টি হয়, আর নদী খাতে যেদিকে স্রোত কম সেদিকেই বালুচর গড়ে ওঠে। আর এর উদাহরণ হচ্ছে যে অসমের ব্রহ্মপুত্র নদের উপর সৃষ্ট ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি। মাজুলি হচ্ছে আমাদের ভারতের সব থেকে বড় নদী দ্বীপ, নদী গঠিত দ্বীপ, যেটা এই ব্রহ্মপুত্র নদের তৈরি হয়েছে। তো এটা গেল নদী চর বা নদী দ্বীপ। আর এর পরের যে শেষ যে ভূমিরূপ যেটি রয়েছে সেটা হচ্ছে প্লাবন ভূমি। তো সবার প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করবে। দেখো, মধ্য ও নিম্ন গতিতে, আমি প্রথমে বললাম যে প্লাবন ভূমিকে তুমি মধ্য গতিতেও দেখতে পাবে এবং নিম্ন গতিতে তো দেখতে পাবেই, কারণ মধ্য গতি যখন শেষ হয়ে আসতে থাকে নদীর ঢাল তখন আরো কমে আসে, নদীর গতিপথ মানে প্রবাহ পথের ঢাল, এবং নিম্ন ভূমিতে যখন চলে আসে, খুবই সমতল ভূমিতে যখন চলে আসে, তখন কিন্তু এই প্লাবন ভূমি তৈরি হয়ে থাকে। তো মধ্য এবং নিম্ন দুটো প্রবাহ পথেতেই কিন্তু নদীর গতিপথে প্লাবন ভূমি দেখতে পাওয়া যায়। তো মধ্য ও নিম্ন গতিতে নদী পার থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত বন্যার ফলে পলি জমে যে উর্বর সমতল ভূমি তৈরি হয় তাকে প্লাবন ভূমি বলে। আর কিভাবে তৈরি হয় অর্থাৎ উৎপত্তি, দেখো, মধ্য ও নিম্ন গতিতে নদীর বোঝা নদীবক্ষকে ক্রমশ ভরাট করে নদীর খাতের গভীরতাকে দ্রুত কমিয়ে দেয়। এই অবস্থায় বর্ষার অতিরিক্ত জল নদীতে এসে পড়লে নদীতে প্লাবন সৃষ্টি হয়। প্লাবনের পর পলি বালি কাদা প্রভৃতি নদী উপত্যকা দুপাশের সঞ্চিত হয়ে প্লাবন ভূমি সৃষ্টি করে। অর্থাৎ যে সমস্ত নদী মানে বরফ গলা জলে পুষ্ট, যেরকম ধরো আমাদের ভারতবর্ষের গঙ্গা নদী, এই নদীগুলোর ক্ষেত্রে কি হয় যে বরফ গলা জলের প্রবাহের কারণেতে এগুলো তো সারা বছর জল থাকে। এবার বর্ষাকালেতে অতিরিক্ত বৃষ্টি যদি হয় নদী উপত্যকায়, বিশেষত নদীর নিম্ন অববাহিকা অঞ্চলেতে, বা নদীতে যদি বেশি পরিমাণে জলের যোগান চলে আসে, তখন দেখা যায় যে নদীর যে খাত হয় সাধারণত মধ্য প্রবাহের শেষের দিকে এবং নিম্ন প্রবাহে নদীর খাত কিন্তু ভরাট হতে থাকে, অর্থাৎ গভীরতা কমতে থাকে, পলি বালি কাদা ইত্যাদি সঞ্চিত হয়ে। তখন এই যে অতিরিক্ত যে জলটা, এই জলটা তখন হচ্ছে নদীর মানে উপত্যকা ছাপিয়ে নদী উপত্যকার দুপাশের যে ভূমি আছে তাতে ছড়িয়ে পড়ে, মানে প্লাবনের সৃষ্টি করে, এবং তখনই কিন্তু তৈরি হয় এই প্লাবন ভূমি। প্লাবন ভূমিটা অ্যাকচুয়ালি একটা সমতল ভূমি, মানে নদীর প্লাবন বা বন্যার জলের সঙ্গে মিশে থাকা যে পলি বালি কাদাগুলো থাকে, এগুলো সেই অঞ্চলটার উপরে ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে যখন জলটা শুকিয়ে যায় বা জলটা যখন সরে যায়, তখন ওই পলি বালি কাদাগুলো সেখানেতে জমে যায়, জমে একটা সমতল ক্ষেত্র তৈরি করে। এরকম ভাবে যদি বছরের পর বছর, মানে প্রতি বছর বছর যদি এরকম পর্যায়ক্রম ভাবে যদি প্লাবন হতে থাকে এবং তার ফলেতে
এই যে পলি সঞ্চয়, এই সঞ্চয়ের ফলে দেখা যায় যে নদী উপত্যকার ওই অঞ্চলটা একটা সমতল ক্ষেত্রে পরিণত হয়, সমভূমির সৃষ্টি করে, তো যেটাকে প্লাবনভূমি বলা হয়ে থাকে। এগুলো খুব উর্বর হয়, কারণ পলির দ্বারা যেহেতু তৈরি হয়, চাষবাসের ক্ষেত্রে বিশেষত ধান এই ধরনের চাষের ক্ষেত্রে কিন্তু প্লাবনভূমি খুবই কার্যকরী। তো দেখো বৈশিষ্ট্য হচ্ছে কি যে প্লাবনভূমি প্রায় সমতল প্রকৃতির হয়, প্লাবনভূমি যথেষ্ট উর্বর ও কৃষিকাজের অনুকূল হয়, আর প্লাবনভূমিতে পশ্চাৎ জলাভূমির সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ প্লাবন জলভূমির মধ্যে মধ্যে যে সমস্ত অঞ্চলগুলোতে মানে ড্যাবা যে সমস্ত অঞ্চলগুলো আছে, মানে যেগুলো হচ্ছে নিচু অঞ্চল, সেইখানেতে ওই বন্যার জলটা কিন্তু জমে যায়, মানে আর সরতে পারে না, সেই সমস্ত জায়গাগুলোতে এই জলাভূমি তৈরি করে দেয়। তার আর উদাহরণ হচ্ছে গঙ্গা নদীর মধ্য নিম্ন প্রবাহে প্লাবনভূমি দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে এই তিনটে ভূমিরূপের ব্যাখ্যা, এবং যেভাবে আমি আজকের এই আলোচনা করলাম, তোমরা যদি এইভাবেই প্রশ্নটার উত্তর দাও পরীক্ষায় আসলে, আমি আশা করি যে 5-এ 5 কিন্তু তোমরা অবশ্যই পাবে। এবং এর সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু চিত্র দেবে, 3টে পয়েন্ট, 3টে ভূমিরূপের জন্য কিন্তু আলাদা আলাদা করে 3টে চিত্র কিন্তু তোমরা এর সঙ্গে দেবে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।